নমস্কার, আমি ইলমাস সৈয়দ। একটা কথা ছিল, জব তক রহেগা সমোসে মে আলু তব তক রহেগা বিহার মে লালু। সেই লালু নীতিশের গঠবন্ধন সরকার আবার বিহারে এখন নয়া সরকার। কিন্তু আজ বাংলার কথায় বিহারের প্রসঙ্গ নয়, আজ বাংলার কথায় এই বাংলার প্রসঙ্গ, অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। অনুব্রত মণ্ডল, তাকে 10 বার তলব করা হয়েছে, তিনি 10 বার হাজিরা এলিয়েছেন সিবিআই এর তলবের। এবার আগামীকাল তাকে আবার তলব করা হয়েছে। আগামীকাল কি হাজিরা দেবেন নিজাম প্যালেসে? এসএসকেএম বলে দিয়েছে আনফিট নন অনুব্রত, তাকে ভর্তি করার কোনো দরকার নেই। কিন্তু আজ আমরা শুধু অনুব্রত মণ্ডল কেন যাচ্ছেন না এই প্রসঙ্গে আটকে থাকবো না। গরু পাচার কাণ্ড যখন আমাদের ফোকাসে, এই গরু পাচার হয় কেন, সীমান্তের অবস্থা কি, সেখানে কাদের নজরদারি থাকা উচিত, বিএসএফ তারাই বা কি করছে, আনম্যান্ড বর্ডার সেখানে কি হবে, এই সব প্রসঙ্গ উঠবে। আর তাই নিয়ে আজ কথা বলার জন্য রয়েছে রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন অনিন্দ্য রায়চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং অঙ্কন দত্ত রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। রিজু, তোমায় দিয়ে শুরু করব। একজন তোমাদের দলের একজন নেতা, বীরভূমের জেলা সম্পাদক তিনি, জেলা সভাপতি তিনি, মাফ করবেন জেলা সভাপতি তিনি, তাকে সিবিআই একটি মামলার জন্য ডাকছে, তিনি যাচ্ছেন না কেন? তিনি যাবেন, মানুষের শরীর অসুস্থ হতেই পারে। এসএসকেএম বলে দিচ্ছে উনি অসুস্থ নন। এসএসকেএম বলেছে। আপনাদের বাংলার আপামর জনতাকে একটু মনে করিয়ে দিই, যখন দেশের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন সিবিআই জেরা করছিল, তখন একবার দুবার না 13 বার তিনিও অসুস্থ হয়েছিলেন। মানুষের শরীর অসুস্থ হতে পারে, কিন্তু গরু পাচার কাণ্ড যেটা নিয়ে কথা হচ্ছে, আগে বিএসএফ আর স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুক, কারণ বর্ডার গুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। আমরা সেই প্রসঙ্গে যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে প্রথম যে প্রসঙ্গে আমাদের একদম নজর দিতেই হবে। সিবিআই একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠাচ্ছে একটি মামলার জন্য, অত্যন্ত সঙ্গীন মামলা, সেখানে একজন যাবে না? অবশ্যই যাবে। আগেও তিনি একবার গেছেন, তারপরে যদি তার শারীরিক অসুস্থতা হতেই পারে মানুষের, 2 দিন 10 বার তলব, 10 বার গড়হাজি। এখনো তো অমিত শাহ রেকর্ড ক্রস করেনি, উনি ঠিক যাবেন। তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতির সাথে আপোষ করে না, যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে, কাউকে অ্যাকিউজ করা যায় না, তিনি ইনভেস্টিগেশনের স্বার্থে তিনি যাবেন, 100 বার যাবেন। কিন্তু মানুষের শরীর একটু ঠিক হলে তিনি যাবেন। আমি তো টিভির পর্দায় বলছি, অবশ্যই তিনি যাবেন সহযোগিতা করতে। অবশ্যই তিনি যাবেন সহযোগিতা করতে। আগামীকাল তাকে ডেকে পাঠানো হয়েছে। আগামীকাল তাহলে অনুব্রত মণ্ডল হাজিরা দেবে। রিজু দত্ত অন্তত আজকে এই কথাই বলছেন যে আগামীকাল নিশ্চয়ই যাবেন। আগামীকাল কি হবে? আমি এটা বলিনি যে আগামীকাল উনি অবশ্যই যাবেন, আমি বলেছি মানুষের শরীর, তিনি সহযোগিতার স্বার্থে অবশ্যই তিনি যাবেন। কবে যাবেন? মানুষের শরীর অসুস্থ হতেই পারে, অসুস্থ হতেই পারেন। যদিও এসএসকেএম বলছেন যে তিনি সম্পূর্ণভাবে ফিট, আনফিট নন অনুব্রত, ভর্তি হওয়ার দরকার নেই। রিজু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললো, যে প্রসঙ্গ আমিও এই শো শুরু করার আগে শুরু করেছিলাম, যে সিমটম নয়, রোগটাকে চিহ্নিত করি। গরু পাচার এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে বিকজ অফ আনম্যান্ড বর্ডার্স। তো এই আনম্যান্ড বর্ডার, অর্থাৎ যেখানে বেড়া জাল নেই, কাঁটাতারের বেড়া নেই, এই সমস্যা তো আজকের নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে 2014 সালে প্রথমে ক্ষমতায় আসার পর বলা হয়েছিল বাংলাদেশ সীমান্তে যত আনম্যান্ড বর্ডার আছে ম্যান করা হবে। প্রথম স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, মোদী সরকারের ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন। কোথায়? 2022-এ চলে এলাম, এখনো আনম্যান্ড বর্ডার্স। আপনি দেখবেন দুটো বিষয়, যে 2014-র পর থেকে বর্ডারের জন্য যতবার একাধিকবার জমি চাওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, অসহযোগিতা হয়েছে, এবং রাজ্য সরকারের একাধিক বিধায়ক, শাসক দলের বিধায়ক বলেছে বিএসএফ কে কেন জমি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম নানা। আমি তুমি বোধহয় একটা ভুল করছো। জমি চাওয়ার প্রসঙ্গটা আসছে কোথা থেকে? জমি তো রয়েছে, জমি রয়েছে বলেই ওটা বর্ডার। যেটা রাজ্য সরকার বলেছে, আমি তোমাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে বিএসএফ এর ক্ষমতা নিয়ে 50 কিলোমিটার ভেতরে ঢোকা। আমি বলেনি, তারপর বলবেন যে বিএসএফ এর ক্ষমতা নিয়ে যেমন বলেছে, তেমনি জমির ব্যাপার নিয়েও বলেছে। আমি আপনাকে নিউজের একাধিক লিঙ্ক দেখাতে পারি। এবার দ্বিতীয়, সীমান্ত তো জমি রয়েছে, আবার জমি আসবে কোথা থেকে? সেখানে কতটা স্পেস ছাড়া হবে, কিভাবে ছাড়াবে, সেটার জন্য রাজ্য এবং কেন্দ্র, সেটা রাজ্য ঠিক করে না, সেটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল বর্ডার্স, সেটা আইপিসি থেকে ঠিক হয়। একদম ঠিক হয়, কিন্তু রাজ্য দেয়নি। আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি তাহলে, যে রাজ্য একাধিকবার অসহযোগিতা করেছে। ভারতের মানচিত্রের জন্য রাজ্য জমি দেয়নি, আমি ঠিক ব্যাপারটা মানলাম না। আমি শুধু একটাই কথা বলতে চাই, যে অঙ্কন যেটা বললো যে কেন্দ্রীয় সরকার জমি চাইছে, ওরা কি বলেছে, আমরা 50 কিলোমিটার জমি চাই, বেড়া লাগাতে 50 কিলোমিটার চাই। আর 50 কিলোমিটার মানে কি? বাংলাকে ওরা রাজনৈতিকভাবে আমি আরেকবার সংশোধন করে দিই। বিএসএফ বলেছিল 50 কিলোমিটার সীমান্ত থেকে ভেতর অবধি তাদের ক্ষমতা বাড়ানোর কথা। তার মানেটা কি?
যেমন তাদের jurisdiction বাড়ানোর কথা। যেমন মহারাষ্ট্রতে মানুষের ভোটে যেটা একটা সরকারকে এরা ইডি সিবিআই আর টাকার ব্যাগ দিয়ে ফেলে দিল, এখানে কি বাংলায় রাজনৈতিকভাবে জিততে পারছে না বলে বিএসএফ কে এখন বাংলায় মানুষের ঘরে ঢুকিয়ে দেবে? এইসব কি নোংরা রাজনীতি? বেশ, অঙ্কন বিএসএফ এর 50 কিলোমিটার জুরিসডিকশন বাড়ালে তোমাদের বক্তব্য যদি আরো 50 কিলোমিটার হয় তাহলে তোমরা কন্ট্রোলটা বেশি করতে পারবে। কিন্তু সেখানেই একটা প্রশ্ন আসে, রাজ্য পুলিশের সঙ্গে কিংবা সেখানে যে স্টেট আছে সেই লোকাল অথরিটির সঙ্গে সমন্বয় সেটা কিভাবে এস্টাবলিশ করবে? কারণ দুটো পৃথক সংস্থা। হ্যাঁ, এবার সমন্বয়ের প্রসঙ্গে বলি, সমন্বয় তো রাজ্য সরকার কেন্দ্রের সাথে করতে চায় না, একাধিক ইস্যুতে করতে চায় না, এটা তো দেখা গেছে। এবং রাজ্য সরকার ইন্টেনশনালি বারবার যেন কোনো জনস্বার্থের ইস্যুতে সমন্বয় না হয় তার জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে। এ তো রাজ্য সরকারের নজির। আর দ্বিতীয় কথা, বিএসএফ নিয়ে কথা হচ্ছে যে গরু পাচার এই সব নিয়ে বিএসএফ এর একাধিক কর্তা, একাধিক জওয়ান যারা নিজেদের ডিউটি পালন করতে ব্যর্থ হয়েছে বা এরকম কোনো কাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদেরকেও কিন্তু সিবিআই গ্রেফতার করেছে। আমার একটা প্রশ্ন, যখনই গ্রেফতারি তখনই তৃণমূল কংগ্রেসের নেতারা ওই উডবার্ন ওয়ার্ডকে কেন সেফ হোম হিসেবে বেছে নেয়? এবং উডবার্ন ওয়ার্ড এসএসকেএম কেন সেফ হোম? এসএসকেএম ভারতবর্ষের 1 নম্বর হাসপাতাল, আমরা বলছি না, কেন্দ্রীয় সরকার বলেছে। আজকে যদি একজন শাসক দলের মন্ত্রী তার শরীর খারাপ হয়, তিনি কেন বেসরকারি জায়গায় যাবে যখন সরকারে এত ভালো পরিষেবা পাচ্ছে? উডবার্ন হাসপাতালে গেলে এদের এত প্রবলেম কেন হয়? এরাও তো যাচ্ছে বম্বের ব্রিজ ক্যান্ডিতে গিয়ে বসে থাকে। আমি তো ওপেন ক্যামেরার সামনে বলছি, যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সিবিআই তলব করেছিল 13 বার তিনি দেখিয়েছিলেন তিনি অসুস্থ। কেন তখন কি হয়েছিল? আর সমন্বয়ের কথা বলছে, আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরতে চাই। এরা বলছে কেন্দ্রীয় আর রাজ্যের সমন্বয় নেই। আজকে 100 দিনের টাকা, যেটা শ্রম মজদুরের গরিব মানুষের টাকা, 18,000 কোটি টাকা আমরা পাই। একটা আমরা এই প্রসঙ্গে রাজ্যের বকেয়া প্রসঙ্গে পরে আসবো। অনিন্দ্য রায়চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন। অনিন্দ্যদা, কোথাও কি আপনার মনে হয় রাজ্য কেন্দ্র সমন্বয়ের জন্যই এরকম অপরাধ আরো বাড়ছে, নাকি এখানে অন্য কোনো সমস্যা রয়েছে? না, দেহরক্ষীর যদি এত টাকা হয় তাহলে দেহের কত? আর দেহটাকে যে লালন পালন সাইগাল। করছে নেত্রী, হ্যাঁ দেহরক্ষী সাইগাল, তাহলে দেহের কত? আর দেহটাকে যে লালন পালন করছে যে দল, এবং সেই দলের সুপ্রিমোর কত টাকা? নাম্বার কিন্তু এটা কিভাবে জাস্টিফাই করবে? সেগালের আনঅ্যাকাউন্টেড সম্পত্তি, টাকার পাহাড় সেগালের কোথা থেকে হলো? প্রথমত আমি সাইগালের স্পোক্সপারসন না, ও যদি ওর জবাব দিতে না পারে সিবিআই ক্যান টেক। কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মীও বটে। না, কর্মী তো এখন তো 2021-এর পরে চারিদিকে তৃণমূল। কোথাও বিজেপি, কংগ্রেস, সিপিএম কিছু আছে নাকি? চারিদিকে রাস্তার লোককে জিজ্ঞেস করছে, সেও তৃণমূল। তার মানে দল তার জন্য দায়ী নয়। যদি সে, আমি আবারও বলছি, দল, আমাদের নেত্রী একটা কথা বলেছে, আমরা দুর্নীতির সাথে আপোষ করি না। আর কংগ্রেসকে আমি একটা ছোট্ট জবাব দিতে চাই যে এখানে কংগ্রেসের নেতৃত্ব অধীর বাবুর সাথে গিয়ে ইডিকে বলছে থ্যাংক ইউ, আর দিল্লিতে গিয়ে রাস্তায় বসে বুক চাবড়ে চাবড়ে কাঁদছে। ন্যাশনাল হেরাল্ড সিল হয়ে গেছে সোনিয়া গান্ধী, ন্যাশনাল হেরাল্ড, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। আমরা আগের দিনই ছবিতে দেখলাম রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে রীতিমতো পাজাকোলা করে জিপে তোলা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। তোমরাও কি কোনো মরাল হাই গ্রাউন্ডে আছো দুর্নীতি নিয়ে কথা বলার? আচ্ছা, ওই কথাটা তুমি যেটা বলছে রিজু, আসলে সারাদিন ধরে অর্পিতা আর পার্থকাউকে দেখে দেখে ব্যস্ত হয়ে গেছে। আর যেন সেকশন 25 অফ কোম্পানিজ একটাও পড়ে আসছে, যদি সেকশন 25 অফ কোম্পানিজ একটা পড়ে আসতো তাহলে এই প্রশ্নটা আজকে করতো না, 1 নম্বর। আর এখানে কার কথাই হচ্ছে? এখানে হচ্ছে বাক কমিটির রিপোর্ট আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রিপোর্টে কিন্তু তদন্ত হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টের কোনো তদন্তে বা সুপ্রিম কোর্টের কোনো অর্ডারে কিন্তু ইডি বা হেরাল্ড হচ্ছে না। অতএব ওইখানে রাজনৈতিক অভিসন্ধি বলছে, এখানে বলছি না। এবার আমি দুটো কথা বলি। এই যে তার বুকে ব্যথা, হাই ব্লাড সুগার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মাথায় অক্সিজেন কম। তার মানে যখন অনুব্রত মণ্ডল বললো যে চরম চরম ঢাক, গুড় বাতাসা, এসপির গাড়িতে বোম মারবো, কই তখন তো দল তাকে সাসপেন্ড করলো না, দল তাকে শোকজ করলো না। কেন করলো না? কেন অন্যায়টাকে সে মেনে নিল। এবার আমি ছোট্ট আপনাকে কথা বলি, 21শে জুলাই থেকে আজ অবধি যখনই দেখেছেন আপনি যে যখনই সিবিআই বা ইডি তাকে নোটিশ পাঠাচ্ছে তখনই কিন্তু এই অনুব্রত মণ্ডল পিজির এই সেফ হোমে চলে যাচ্ছে বা উডবান ওয়ার্ডে চলে যাচ্ছে। আপনি একজন সাংবাদিক, আপনি বলুন এখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বলুন তো যে কোনো মানুষের পক্ষে উডবান ওয়ার্ডে ভর্তি হওয়া সম্ভব? উডবান ওয়ার্ডে ভর্তি হতে গেলে একটা মিনিমাম প্যারামিটার আছে, আর এটা হচ্ছে আপনাকে ওইখানকার সুপারের কাছ থেকে কোনো রেকমেন্ডেশন আনতে হবে, 1 নম্বর। আর তাছাড়া ইমার্জেন্সিটা দেখাতে হবে, ইমার্জেন্সি রেকমেন্ড করবে, কিন্তু এখানে কোনো রকম রেকমেন্ডেশন দেখতে পাচ্ছি না। আর এখানে কিন্তু উডবান ওয়ার্ডটা পার্টিকুলারলি আমি আপনাকে বলে দিই, ওখানকার কোনো এক্স এমএলএ, এক্স মন্ত্রী বা এক্স এমপির জন্য এখানে কিন্তু কোনো জেলা প্রেসিডেন্টের জন্য উডবান ওয়ার্ড দেওয়া যেতে পারে না, একদম পিজির প্যারামিটার বা গাইডলাইনে বলা আছে। বেশ রিজু।